সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নাতক প্রথম বর্ষ, যেটি আমরা যে ডিগ্রি প্রথম বর্ষ বলি, এই স্নাতক পাস প্রথম বর্ষের ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল স্যার। তোমাদের ভর্তি হয়েছে অনেক দিন, যে কোনো কারণেই হোক আমরা হয়তো অনলাইন ক্লাসে নিয়মিত ছিলাম না। আশা করি এখন থেকে আমরা তোমাদের যারা ডিগ্রি পাস প্রথম বর্ষের যারা শিক্ষার্থী আছো তোমাদের ক্লাসে নিয়মিত থাকব। তোমরা জানো ইতিহাস বিষয়ের দুটি পত্র আছে, একটি প্রথম পত্র, একটি দ্বিতীয় পত্র। আমি তোমাদের ইতিহাস বিষয়ের বাংলার ইতিহাস এই কোর্সটি পড়াবো। তো আমরা চলে যাচ্ছি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা সেটিতে এখন চলে যাচ্ছি। যে আমার যেহেতু পত্র শিরোনাম হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীন কাল থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাতে বাংলার ইতিহাসের যে ঘটনাবলী এটাই মূলত আমাদের এই বাংলার ইতিহাস কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে। আজকে আমরা দেখব বাংলার ইতিহাস শুরুর আগে যে প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎসসমূহ কি কি, অর্থাৎ বাংলার ইতিহাস কোর্সে আমরা দেখব যে বাংলার ইতিহাস রচনার উৎসসমূহ কি কি। কথাটি তোমাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে, বাট আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে বাংলার ইতিহাস রচনার আবার উৎস কি। হ্যাঁ, উৎস এই জন্য হচ্ছে যে ইতিহাস হচ্ছে একটি লিখিত দলিল। আজকে আমরা যে ইতিহাসটা পড়েছি বা পড়ছি, এই ইতিহাসটা এভাবে কখনোই ছিল না। অতীতে অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনার যে ঘটেছে তার অনেক সাক্ষী, অনেক লিখিত বিবরণ, অনেক প্রত্নতাত্ত্বিক বিবরণ, অনেক ধরনের আলামত বা আমরা চিহ্ন পেয়ে থাকি। এই চিহ্ন বা আলামত বা লিখিত বিবরণ, এই জিনিসগুলি হচ্ছে ইতিহাস রচনার এক একটা উৎস। তাহলে ইতিহাস রচনার উৎস কি? ইতিহাস রচনার উৎস বলতে আমরা বুঝি যে সকল জায়গা থেকে, যে সকল ক্ষেত্র থেকে ইতিহাস রচনার জন্য আমরা প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত পেয়ে থাকি, সেই ক্ষেত্রগুলিকে বা সেই বিষয়গুলিকে বা জায়গাগুলিকে আমরা বলবো যে ইতিহাস রচনার এক একটা উৎস। এখন এই ইতিহাস রচনার যে উৎস মূলত আজকের বা আধুনিক কালের যারা ইতিহাসবিদ আছেন, যারা ইতিহাস লিখছেন, তারা মূলত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে একটি পরিপূর্ণ ইতিহাস রচনা করে থাকেন। তাই ইতিহাস রচনার ক্ষেত্রে উৎসের গুরুত্ব সবচেয়ে বেশি। উৎস যদি না থাকে, আমি যদি তথ্য সংগ্রহ করতে না পারি, তেমন যদি কোনো উৎস আমরা না পাই, তাহলে ইতিহাস আমি লিখব কি? ওই তথ্য উৎস মানে জায়গা থেকে, ক্ষেত্র থেকে আমরা যে তথ্যগুলি পাই সেগুলি যখন আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি, তখন এটি একটি ইতিহাসে, পরিপূর্ণ ইতিহাসে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখব যে ইতিহাস রচনার উৎসগুলি কি কি। যদি ইতিহাস রচনার উৎস আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা ইতিহাস রচনার উৎসগুলিকে দেখব যে মূলত তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উৎস। প্রত্নতাত্ত্বিক উৎস আমি ডিটেলসে যাব, তার আগে আমি তোমাদেরকে টাইটেলটা বলে দিচ্ছি যে ইতিহাস রচনার উৎসগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস, দ্বিতীয়ত হচ্ছে সাহিত্যিক উৎস, সাহিত্যিক উৎস, আর 3 নম্বর হচ্ছে পর্যটকদের বিবরণী। পর্যটক মানে এই ভারত উপমহাদেশ ভ্রমণ করতে এসে বিদেশের যে সকল ভ্রমণকারীরা ইতিহাস লিখে গিয়েছেন, সেটাকে বলা হচ্ছে পর্যটকদের বিবরণী। আর সাহিত্যিক উৎস হচ্ছে কোনটা? প্রাচীন কাল থেকে এই বাংলার যে সকল সাহিত্যিক কবি যারা ছিলেন বা রাজরাজরাদের যারা সভাকবি ছিলেন, তারা এই দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বিশ্বাস
ইত্যাদি বিষয়ে তারা কিছু গ্রন্থ রচনা করে গেছেন, তারা কবিতা রচনা করেছেন। কবিতার মাঝে এই এলাকার এই অঞ্চলের মানুষের বিভিন্ন মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই জিনিসগুলি তাদের কবিতা বা লিখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো সেই কবিতা বা সেই লিখিত বিবরণ বা সেই প্রবন্ধ, সেই গল্প থেকে আমরা ইতিহাস রচনার অনেক উৎস পেয়ে থাকি। এগুলি হচ্ছে সাহিত্যিক উৎস। তাহলে প্রত্নতাত্ত্বিক উৎস, সাহিত্যিক উৎস, আরেকটা হচ্ছে পর্যটকদের বিবরণী। মূলত এই তিনটা হচ্ছে ইতিহাস রচনার উৎস। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই যে প্রত্নতাত্ত্বিক উৎস, এই প্রত্নতাত্ত্বিক উৎসের ভিতরে আবার বেশ কিছু ভাগ আছে। মানে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলি, যে ইতিহাসের উৎস হিসেবে প্রত্নতত্ত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থ অতীত বা প্রাচীন মানুষের সৃষ্ট, অর্থাৎ প্রাচীনকালের মানুষের সৃষ্ট বা ব্যবহৃত বা প্রভাবিত যে দ্রব্যগুলি ছিল বা ধ্বংসাবশেষ ছিল, এই জিনিসগুলিকে বলা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান। আবারও বলছি, প্রত্নতাত্ত্বিক উপাদানের অর্থ হচ্ছে প্রাচীনকালে মানুষেরা তাদের ব্যবহারের জন্য যে সকল দ্রব্য, যে সকল উপাদান বা তারা সৃষ্টি করেছে সৃজনশীল কাজের মাধ্যমে, যেটা অক্ষয় অবস্থায় আছে, সহজে ক্ষয়ে যায়নি, এই জিনিসগুলি হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান। আরও ক্লিয়ার হবে প্রত্নতাত্ত্বিক উপাদানের যে ভাগগুলি, এটা যদি আমরা আলোচনা করি। প্রথমে আমরা দেখব কি লিপিমালা। প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতরে কি আছে? লিপিমালা। লিপি কথার অর্থ হচ্ছে অক্ষর, যেটা আমরা লিখি, এটা হচ্ছে আমাদের লিপি। যেমন ক, খ, গ, গ বাংলা লিপি, ABCD ইংরেজি লিপি। এই যে অক্ষরগুলি ব্যবহার করে যখন আমরা লিখব, একসাথে অনেক কিছু লিখবো, এটি হবে একটি লিপিমালা। এই লিপিমালাটা আবার দুই ভাগে বিভক্ত ছিল। একটা ছিল কি শিলালিপি, একটা ছিল কি শিলালিপি, আরেকটা হচ্ছে কি তাম্রলিপি। তার মানে এই শিলালিপি, তাম্রলিপি এগুলি লিপিমালার অন্তর্ভুক্ত, এবং এগুলি হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদানের একটি অংশ। তাহলে লিপিমালার বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটি হচ্ছে যে লিপিতে সাধারণত কি কি তথ্য পাই। এখন প্রাচীন বাংলার ইতিহাস যে আমরা লিখব, এই লেখার ক্ষেত্রে এই লিপির গুরুত্বটা কি, অর্থাৎ প্রাচীন কালের যে লিপিগুলি অর্থাৎ শিলালিপি বা তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় ওই লিপিটা কে জারি করেছেন, কোন রাজা জারি করেছেন, তার পদবি কি ছিল, পরিচয় কি ছিল, কোন অঞ্চলের রাজা তিনি, এই জিনিসগুলি ওই লিপি থেকে আমরা তথ্য হিসেবে পেয়ে থাকি। আবার এমনকি বাংলায় প্রাপ্ত বহু লিপি ছিল যেগুলিতে রাজা ও তার পূর্বপুরুষদের প্রশস্তি গাথা বা গুণ কীর্তন করা যে শব্দ বা কথা, এগুলি উৎকীর্ণ পাওয়া গেছে। অনেক লিপিতে দেখা গেছে যে প্রাচীনকালে যে কি তথ্য পেয়েছে, অনেক লিপিতে দেখা গেছে যে রাজা বা তার পূর্বপুরুষগণ ছাড়াও ওই রাজার সময়ে কি কি গৌরবময় ঘটনা ঘটেছে সেই কাজের বিবরণ, রাজার বীরত্বের যে কীর্তিকলাপ সেগুলি বা তাদের রাজার চরিত্র কেমন ছিল, বৈশিষ্ট্য কেমন ছিল, সেগুলি শিলালিপি থেকে পাওয়া যায়। রাজা সাহসী ছিলেন না দুর্বল ছিলেন সে তথ্য পেয়ে থাকি। রাজা শৌর্য বীর্য বা তার যে সামগ্রিক যে কৃতিত্ব, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো এই জিনিসগুলি রাজা, রাজবংশ, রাজার কীর্তিকলাপ, এই জিনিসগুলো আমরা মূলত পেয়ে থাকি কোথা থেকে? শিলালিপি থেকে, যেগুলি প্রত্নতাত্ত্বিক উৎসের একটি অংশ। তাহলে তাম্রলিপিতে আমরা কি থাকি? শিলালিপি বলতে শিল কথার অর্থ হচ্ছে পাথর, পাথরে খোদাই করে যে লিপি লেখা থাকে এটা হচ্ছে শিলালিপি। অর্থাৎ প্রাচীন কালের অনেক পাথর খণ্ড আমরা পেয়েছি যেগুলি খোদাই করে অনেক লেখা ছিল, সেগুলি হচ্ছে শিলালিপি, যেগুলি থেকে আমরা রাজরাজাদের কাহিনী জানতে পারি। আর তাম্রলিপি হচ্ছে তামার পাতের উপরে খোদাই করে যে লিপি বর্ণিত হয়েছে সেগুলিকে বলা হয় তাম্রলিপি। এই তামার লিপিগুলি ছিল মূলত জমি ক্রয় বিক্রয়, অর্থাৎ প্রাচীনকালে একজনের জমি আরেকজনকে বিক্রয় করা, কারো জমি কাউকে দান করা, তারপর জমির দাম কেমন, এই বিষয়গুলি, তাছাড়া সমকালীন শাসকের নাম, তার রাজবংশ সময়কাল, রাজ্যের যে প্রশাসনিক একক, এই বিষয়গুলি তাম্রলিপিতে খোদিত আকারে পাওয়া গিয়েছে। অতএব
প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎস হিসেবে আমরা দেখব যে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপিগুলির গুরুত্ব অনেক বেশি। কেন বেশি? এগুলি একই সময় যখন রাজা রাজত্ব করেছেন ওই সময় এগুলি সৃষ্টি হয়েছিল বা লিপিবদ্ধ হয়েছিল, এবং যেহেতু এটা পাথরে লিখিত হয়েছিল বা তাম্রলিপিতে তামার উপর লিখিত হয়েছিল, এগুলি টেম্পারিং হয়ে নষ্ট হয়ে যায়নি। ওই সময় যা লিখিত হয়েছে অবিকৃত অবস্থায় বা হুবহু যা লেখা হয়েছিল সেভাবে আমরা পেয়ে থাকি। অর্থাৎ এটার উপর শিলালিপি বা তাম্রলিপি এককভাবে যদি বলি যে লিপিমালা, এই লিপিমালা ইতিহাস রচনার উৎস হিসেবে অনেক বেশি নির্ভরযোগ্য। এখানে তথ্য বিকৃতির কোনো সুযোগ বা সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ত আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি মুদ্রা। তোমরা জানো যে মুদ্রা কি? মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। প্রাচীন কালের যে তোমরা দেখো বাংলাদেশের মুদ্রা একরকম, ভারতের মুদ্রা একরকম, পাকিস্তানের মুদ্রা একরকম, মালয়েশিয়ার মুদ্রা একরকম, চীনের মুদ্রা একরকম। এই মুদ্রা হয়তো এখন কাগজের মুদ্রা হয়ে গেছে, কিন্তু প্রাচীন কালের মুদ্রাগুলি ছিল ধাতব মুদ্রা। এগুলি তামার ছিল, এগুলি স্বর্ণের ছিল, যেটা সহজে নষ্ট হয়ে যায়নি। অতএব আমরা মুদ্রা হিসেবে প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎস হিসেবে মুদ্রাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। তাহলে মুদ্রা কিভাবে আমাদেরকে ইতিহাস রচনার তথ্য দেয় বা কি কি তথ্য দিয়ে থাকে সেটা তোমাদেরকে জানতে হবে। তোমরা জানো খ বিভাগ, তোমাদের প্রশ্ন ক বিভাগ আছে, খ বিভাগ, গ বিভাগ। খ বিভাগে 4 নম্বরের প্রশ্ন থাকে। এই 4 নম্বরের যদি আসে অনেক সময় দেখা যায় ইতিহাস রচনার উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব কি, 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। একইভাবে আমরা এটা যদি 10 নম্বর প্রশ্ন দেখে তাহলে প্রশ্নটা আসবে এভাবে, প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎসসমূহ আলোচনা করো। তখন কিন্তু প্রত্নতাত্ত্বিক, সাহিত্যিক, পর্যটকদের বিবরণী, প্রত্নতাত্ত্বিকের মধ্যে লিপিমালা, মুদ্রা, স্থাপনা, চারু ও কারুশিল্প এই সব কিছু লিখতে হবে। আবার সাহিত্যিক উৎসের ভিতরে ভারতীয় সাহিত্যিক, ইউরোপীয় সাহিত্যিক, চৈনিক সাহিত্যিকদের বিবরণ এভাবে আলাদা আলাদা করে লিখতে হবে। তো যাই হোক, আমরা দেখব যে মুদ্রা আমাদেরকে কি কি তথ্য দিয়ে থাকে। মুদ্রার থেকে আমরা দেখব যে একটি মুদ্রা কোন অঞ্চল ও কোন রাজ্যের ছিল সেই পরিচয় মুদ্রা বহন করে। অর্থাৎ মুদ্রার গায়ে রাজ্যের নাম, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলার মুদ্রায় বাংলাদেশের নাম লেখা আছে, ভারতের মুদ্রায় ভারতের নাম লেখা থাকে। একইভাবে প্রাচীন কালের মুদ্রা কোন রাজ্যের মুদ্রা ছিল সে রাজ্যের নাম লেখা আছে, কোন রাজার সময়ে এটা ছাপা হয়েছিল বা তৈরি হয়েছিল সে রাজার নামও লেখা থাকে। অর্থাৎ রাজ্য এবং রাজার নাম আমরা মুদ্রা থেকে পেয়ে থাকি। আবার রাজা বা শাসকের অর্থনৈতিক সমৃদ্ধি, সমকালীন সমাজ ও শিল্পোৎকর্ষতা মুদ্রা প্রমাণ করে। অর্থাৎ স্বর্ণ মুদ্রা যখন থাকে তখন বোঝা যায় যে ওই রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল। ধাতুর মানের উপরে যে রাজার বা রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সমৃদ্ধি কেমন ছিল, সেটা অনেকটা প্রমাণ বহন করে। 3 নম্বর আমরা যেটা দেখব যে মুদ্রায় অঙ্কিত বা উৎকীর্ণ বিষয়ভিত্তিক মূর্তি বা ছবি হতে সমকালীন সমাজের মানুষের শিল্প নিপুণতার। যেমন মনে করো যে তোমরা যদি ভারতের মুদ্রা দেখো বা তোমরা যদি নেপালের মুদ্রা দেখো, শ্রীলঙ্কার মুদ্রা দেখো, এখানে দেখবা তাদের দেবদেবীর ছবি আছে। অতএব এই মুদ্রা যখন ছাপা হয়েছে বা তৈরি হয়েছে ওই সময়ের রাজা কোন ধর্মের অনুসারী ছিলেন বা কার পূজা, কোন দেবতার উপাসক ছিলেন, এই জিনিসগুলি মুদ্রা থেকে আমরা জানতে পারি। তারপর মুদ্রায় একটা মুদ্রা যখন ছাপানো হয়, হাতের কয়েন নিয়ে দেখবা যে এখানে লেখা আছে 2010, 15 বা 2000 সাল। এই সময়টা থেকে বোঝা যায় যে মুদ্রার সময়কালটা কখন, কোন সময় এটা ছাপা হয়েছিল। মুদ্রায় উৎকীর্ণ লেখার ধরন দেখে, যেমন বাংলাদেশের মুদ্রায় বাংলায় লেখা থাকে, ভারতের মুদ্রায় হিন্দিতে লেখা থাকে, পাকিস্তানের মুদ্রায় উর্দুতে লেখা থাকে। তো এক এক দেশের মুদ্রায় তার নিজস্ব ভাষায় ওখানে উৎকীর্ণ থাকে। অতএব এই থেকে বিভিন্ন দেশের বা ওই সময় ওই অঞ্চলে কোন ভাষা প্রচলিত ছিল সে ভাষা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। অতএব মুদ্রা আমাদের ভাষা সম্পর্কে তথ্য দিয়ে থাকে। আবার দেখা গেল বাংলাদেশের মুদ্রা তুমি গিয়ে পেলে কোথায়, তুমি গিয়ে পেলে মালয়েশিয়া। এর থেকে বোঝা যাবে কি বাংলাদেশের মুদ্রা মালয়েশিয়া পাওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা যোগাযোগ ছিল। তার মানে মুদ্রা একটি দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের পরিব্যাপ্তি কতটুকু ছিল, কতখানি অঞ্চল জুড়ে ছিল সেটা প্রমাণ করে। তো এমনি করে মুদ্রা আমাদেরকে প্রাচীন বাংলার ইতিহাস রচনার রাজার ধর্মবিশ্বাস, রাজার অর্থনৈতিক অবস্থা, কোন সময়কাল, ওই অঞ্চলে ভাষা কি ছিল, এমনি করে অনেক ধরনের তথ্য আমাদেরকে মুদ্রা দিয়ে থাকে। তারপর আমরা দেখব স্থাপনা।
স্থাপনাকে, একটি বিল্ডিং একটি স্থাপনা, একটি টাওয়ার একটি স্মৃতিসৌধ একটি স্থাপনা, তাই তো? তাহলে প্রাচীনকালের অনেক স্থাপনা ছিল যেগুলো এখনো টিকে আছে, বা যখন এই প্রাচীন বাংলার ইতিহাস রচিত হয়েছে এই ইতিহাসবিদরা তার থেকেও 300 বছর আগের কোনো স্থাপনা দেখে ওই স্থাপনা সম্পর্কে যে ধারণা পেয়েছেন তার উপর ভিত্তি করে তিনি ইতিহাস লিখেছেন। অতএব স্থাপনা প্রাচীন বাংলার ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যেমন মহাস্থানগড় বগুড়ার, বাণগড়, চন্দ্রকেতুগড়, তমলুক, এই যে প্রাচীন বাংলার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আমরা যে নামগুলি জানলাম, মহাস্থানগড়, তারপর হচ্ছে কি তমলুক, চন্দ্রকেতুগড়, তারপর বাণগড়, এগুলি কেন? এখানে প্রাচীনকালের অনেক বড় বড় স্থাপনা আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ ওই অঞ্চলটা ওই সময় সমৃদ্ধ ছিল, পরবর্তীকালে ওই জায়গাটা জনশূন্য হয়ে গেছে প্রাকৃতিক কোনো দুর্যোগ বা শত্রুপক্ষের আক্রমণে, কিন্তু স্থাপনাটি টিকে থেকেছিল এবং ওই স্থাপনার উপর ভিত্তি করে ইতিহাসবিদরা অনেক তথ্য সংগ্রহ করে থাকেন ইতিহাস রচনার জন্য। তো বাংলার ইতিহাসে রচনার ক্ষেত্রে স্থাপনার গুরুত্ব ছিল অনেক। এছাড়া আমরা দেখব পাহাড়পুর বিহার, শালবন বিহার সহ বহু স্থানে সর্বশেষ আমরা দেখব যে নরসিংদীর ওয়ারি বটেশ্বর, সোনারগাঁয়ের যে পানামা নগরী, এই জায়গাগুলি থেকে আমরা এই স্থাপনা থেকে অনেক তথ্য প্রাচীন বাংলার সম্পর্কে জানতে পারি। অতএব স্থাপনা প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপকরণ নিঃসন্দেহে। তারপর যেটি দেখব আমরা চারু ও কারুশিল্প। চারু ও কারুশিল্প, এটা যদি আমরা দেখতে চাই, চারু কথার অর্থ হচ্ছে মনোমোহর, অর্থাৎ মনকে পুলকিত করে সৌন্দর্য, চিত্র, এই জিনিসগুলি হচ্ছে চারু শিল্পর বা কারুশিল্পের অন্তর্গত। কারুকার্য বলি আমরা, মানে শৈল্পিক কাজ। প্রাচীন কালের অনেক ভবনে অনেক শৈল্পিক নিদর্শন বা চিত্র আমরা দেখতে পারি। এই শৈল্পিক চিত্র থেকে আমরা ওই অঞ্চলের মানুষের শিল্প সম্পর্কে তাদের যে আগ্রহ, তাদের যে রুচিশীলতা, এই সম্পর্কে আমরা অনেক তথ্য লাভ করতে পারি। যেমন ভাস্কর্য, মৃৎশিল্প, ধাতব শিল্প, অর্থাৎ মাটি দ্বারা তৈরি বিভিন্ন পাত্রের গায়ে তারা এই ধরনের শৈল্পিক অনেক নিদর্শন রেখে গিয়েছে, যেগুলি থেকে আমরা প্রাচীন বাংলার মানুষের শিল্প যে মানসিকতা এটা সম্পর্কে জানতে পারি। আর ভাস্কর্য থেকে দেখা যায় সাধারণত বিভিন্ন দেব দেবীর যারা মূর্তি তারা প্রাচীনকালের তৈরি করা আছে, সেই ভাস্কর্য থেকেও আমরা দেখতে পাই যে তাদের শিল্প দক্ষতাটা কেমন ছিল, ধর্ম বিশ্বাস কেমন ছিল, দেবতাকে তারা কত সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন। তিব্বতীয় লামা তারানাথ, তিব্বতী ঐতিহাসিক ছিলেন লামা তারানাথ, তার বর্ণনায় রয়েছে যে তিনি বলে গেছেন যে ধীমান ও তার পুত্র বিৎপাল প্রস্তর ও ধাতব মূর্তি গঠন এবং চিত্রাঙ্কনে বিশেষ পারদর্শী ছিলেন। অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাসে লামা তারানাথ বলে গেছেন যে ধীমান ও তার পুত্র তারা চিত্রশিল্পী হিসেবে ওই সময় ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। অতএব চারু কারুশিল্প এগুলি ভাস্কর্য, মৃৎপাত্র থেকে শুরু করে শিল্প, চিত্রশিল্প আঁকায় যে তারা দক্ষতা রেখে গেছিলেন, এই চিত্রশিল্পের মাধ্যমে, এই ভাস্কর্য তৈরি করার মাধ্যমে তারা প্রাচীন বাংলার বিভিন্ন রাজরাজার যে রুচিশীলতা, তাদের ধর্মবিশ্বাস, এই জিনিসগুলিকে তারা জাগিয়ে তুলেছিলেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিপিমালা, মুদ্রা, স্থাপনা, চারু কারুশিল্প সবকিছু হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদানের অংশ, প্রাচীন বাংলার ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদানের অংশ। এখন আমরা চলে যাব যে দ্বিতীয় অংশটাতে। দ্বিতীয় অংশটা কি? সেটা হচ্ছে কি সাহিত্যিক উৎস। এই সাহিত্যিক উৎসর ভিতরে বেশ কিছু ভাগ আছে। এক নম্বর ভাগ হচ্ছে কি যে হিন্দু ধর্মীয় গ্রন্থাদি, হিন্দু ধর্মীয় গ্রন্থ। হ্যাঁ, দুই নম্বরে যদি আমরা সাহিত্যিক উপাদান হিসেবে দেখি জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ, জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ। তিন নম্বরে আমরা দেখব যে ওখানে ছিল পতঞ্জলি ও পাণিনির ব্যাকরণ, পতঞ্জলি ও পাণিনির ব্যাকরণ গ্রন্থ। হ্যাঁ, চার নম্বরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। হ্যাঁ, পাঁচ নম্বরে যেটি দেখব সেটি হচ্ছে
বাণভট্টের হর্ষচরিত, সরি, বাণভট্টের হর্ষচরিত। 6 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে বাক্পতি রাজের গৌরবহ, বাক্পতি রাজের গৌরবহ। 7 নম্বরে যেটি দেখব সেটি হচ্ছে কল্লোলের রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী। 8 নাম্বার যেটি সেটিতে দেখব আমরা হচ্ছে কি সন্ধ্যাকর নন্দীর রামচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত। এখন এর বাইরেও অনেক উৎস ছিল যেগুলি প্রাচীন বাংলার ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান বা উৎস হিসেবে বিবেচিত। অর্থাৎ আধুনিককালের ইতিহাসবিদরা বাংলার ইতিহাস রচনা করতে গিয়ে, বিশেষ করে প্রাচীন বাংলার ইতিহাস রচনা করতে গিয়ে অনেক ধরনের সাহিত্যিক উপাদান বা উৎসের উপর নির্ভর করেছেন। এই সাহিত্যিক উপাদানগুলির অনেক ক্লাসিফিকেশন, অনেক ধরন আছে। তো আমরা যেগুলি গুরুত্বপূর্ণ এই ধরনের সাহিত্য, সেগুলির ভিতরে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি আমরা এখানে লিখেছি। সাহিত্যিক উপাদানের ভিতরে প্রথমে হচ্ছে কি বৌদ্ধ হিন্দু ধর্মীয় গ্রন্থগুলি। যেহেতু আমাদের প্রাচীন বাংলার এই অঞ্চলের মানুষগুলো হচ্ছে হিন্দু অধ্যুষিত, অতএব এখানকার হিন্দু পণ্ডিতেরা প্রাচীনকালের অনেক বিষয়ে বা প্রাচীনকালে অনেক সাহিত্য রচনা করে গিয়েছেন। সেগুলি থেকে আধুনিককালে আমরা প্রাচীন বাংলার সম্পর্কে অনেক তথ্য বা সংগ্রহ করতে পারি এবং তার উপর নির্ভর করে বাংলার ইতিহাস রচনা করেছি। এই ধর্মগ্রন্থগুলির ভিতর কি হচ্ছে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি যে হিন্দু ধর্মীয় গ্রন্থগুলি আছে এগুলি থেকে বাংলা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিকরা মতামত প্রকাশ করেছেন। প্রাচীন বাংলার ইতিহাস রচনায় এই সমস্ত তথ্যাবলী নিঃসন্দেহ অত্যন্ত মূল্যবান। তাহলে হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিকে বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ থেকে শুরু করে যে উপনিষদ যেগুলি আছে এগুলি হচ্ছে কি সাহিত্যিক উপাদানের অংশ হিসেবে এগুলি বিবেচিত। দ্বিতীয়ত আমরা যেটি দেখব যে জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ। এই বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থের ভিতরে যেগুলি উল্লেখযোগ্য সেগুলির মধ্যে হচ্ছে কি দীপ বংশ, মহাবংশ, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক যে বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এই জিনিসগুলিতে প্রাচীন বাংলার শাসনামল, রাজত্বকাল, রাজার যে কীর্তিগাথা এই সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। 3 নম্বরে যেটি হচ্ছে পতঞ্জলি ও পাণিনির ব্যাকরণ। পতঞ্জলি ও পাণিনি মিলে বাংলা ভাষার ব্যাকরণের প্রথম একটি বই রচনা করে গিয়েছেন। এই বাংলা ব্যাকরণের মধ্য থেকে দেখা গিয়েছে যে প্রাচীন বাংলার, যদিও বইটি ব্যাকরণ সম্পর্কিত, তথাপিও এই বই থেকে প্রাচীন বাংলার অনেক তথ্য আমরা জানতে পেরে থাকি বা অনেক তথ্য পেয়ে থাকি। তারপর যেটি হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র হচ্ছে একটি গ্রন্থের নাম বা একটি বইয়ের নাম। কৌটিল্য একজন লেখক, তার নাম, আরেকটি নাম হচ্ছে চাণক্য বা আরেকটি হচ্ছে বিষ্ণুগুপ্ত। তো বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্য তিনি অর্থশাস্ত্র নামক প্রায় একটি গ্রন্থ রচনা করেছেন, যেই গ্রন্থে মূলত তৎকালীন সময়ের বা প্রাচীন বাংলার শ্বেত স্নিগ্ধ সুতি বস্ত্রের উল্লেখ আছে। বাংলার অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে, বিশেষ করে বাংলার অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই কৌটিল্যর অর্থশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অর্থশাস্ত্র নাম বা অর্থনৈতিক অবস্থার বিবরণ তা না, এই গ্রন্থে প্রাচীন বাংলার রাজাদের বা রাজনৈতিক অবস্থারও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেয়ে থাকে। অতএব সাহিত্যিক উপাদান হিসেবে কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাচীন বাংলার ইতিহাস রচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। তারপর যেটি দেখবো আমরা বাণভট্টের হর্ষচরিত, অর্থাৎ প্রাচীন বাংলার যে শাসক ছিলেন হর্ষবর্ধন, তার সভাকবি ছিলেন কে? বাণভট্ট। 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত হর্ষবর্ধন রাজত্ব করেছেন। অর্থাৎ 606 থেকে 647 পর্যন্ত এই সময়টাতে বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি হিসেবে, হর্ষবর্ধনের একজন শাসক হিসেবে তিনি কি কি কাজ করেছিলেন, কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার রাজ্য শাসন নীতি কেমন ছিল, এই বিষয়ের উপরে বাণভট্ট কি করেছিলেন? একটি গ্রন্থ রচনা করেছেন যেটার নাম
নাম ছিল হর্ষচরিত। অতএব প্রাচীন বাংলার রাজনৈতিক অবস্থার সম্পর্কে এটি একটি মূল্যবান আকর গ্রন্থ বা প্রমাণ্য দলিল। তারপর হচ্ছে বাক্পতি রাজের গৌরবহ। বাক্পতি একটি জায়গা, এখানকার যিনি রাজা ছিলেন তার নাম ছিল, এই বাক্পতি রাজের যে ছিলেন বাক্পতি রাজের যে গৌরবহ একটি গ্রন্থ ছিল, এই গ্রন্থের নামটা ছিল গৌরবহ, রচনা করেছিলেন কে? বাক্পতি রাজ। তো এই অষ্টম শতাব্দীর মানে 701 থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হয় অষ্টম শতাব্দী। এই শতাব্দীতে মনোজ রাজা যশবর্মনের সভাকবি ছিলেন বাক্পতি রাজ। মনোজ রাজা যশবর্মন, ওনার সভাকবি ছিলেন বাক্পতি রাজ। উনি কোনো রাজা ছিলেন, ওনার নামটা ছিল বাক্পতি রাজ। তিনি কি করেছিলেন যে গৌরবহ নামক সমকালীন রাজনৈতিক তথ্য সমৃদ্ধ একটি গ্রন্থ রচনা করেছিলেন। আবারও বলছি, বাক্পতি রাজ হচ্ছেন যশবর্মনের একজন সভাকবি ছিলেন। যশবর্মন কে ছিলেন? তিনি ছিলেন মনোজ রাজা, তিনি একজন রাজা ছিলেন, মনোজ নামক জায়গার একটি রাজা ছিলেন যে যশবর্মন, তার সভাকবি ছিলেন বাক্পতি রাজ। তিনি গৌরবহ নামক একটি গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থে বাক্পতি রাজ কর্তৃক গৌর মগধের রামকে বধ করা, অর্থাৎ বাক্পতি রাজ কর্তৃক গৌর মগধের রামকে বধ করা এবং বঙ্গরাজকে পরাজিত করা সংক্রান্ত, অর্থাৎ মূল কথাটা হচ্ছে গৌরবহ নামক গ্রন্থে গৌর রাজের সাথে যুদ্ধের যে কাহিনী ছিল এটা বাক্পতি রাজ এই গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। অতএব এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। কল্লোলের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং ভারতের কাশ্মীরের ঐতিহাসিক কবি ছিলেন এই কল্লোল। কল্লোল কে ছিলেন? আজকের যে কাশ্মীর ভারতের অন্তর্গত, এই কাশ্মীরের একজন ঐতিহাসিক কবি ছিলেন কে? কল্লোল। তিনি রাজতরঙ্গ নামক একটি গ্রন্থ রচনা করেন এবং এই গ্রন্থে মূলত তিনি কি করেছিলেন? কাশ্মীরের ইতিহাস লিপিবদ্ধ করে গেছেন। কাশ্মীর রাজ ললিতাদিত্য মুক্তানীর ও তার পুত্র জয়াপীর গৌর রাজ্য অধিকার করেন, অর্থাৎ কাশ্মীর রাজা গৌর অধিকার করেছিলেন সেই কাহিনী এবং কাশ্মীরের ইতিহাস এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। তাহলে বাংলার ইতিহাস রচনা এটা গুরুত্ব কেন? ওই যে কাশ্মীর রাজ গৌর, যেটাকে এই অঞ্চলের প্রাচীনকালে গৌরটাকে বলা হতো, বাংলার অন্তর্গত ছিল, এই গৌর অধিকার করেছিলেন বলে এখান থেকে বাংলার ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে যে জিনিসটা আমরা দেখব যে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এক কথা উত্তর প্রশ্ন আসতে পারে যে রামচরিত গ্রন্থটি রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী। তো প্রাচীন বাংলার ইতিহাস গ্রন্থের মধ্যে সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত গ্রন্থ, এটি অনন্য সাধারণ একটি দলিল। এই গ্রন্থে একাদশ ও দ্বাদশ শতকের অর্থাৎ 1075 থেকে 1162 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার রাজনৈতিক চিত্র এই গ্রন্থ প্রতিফলিত হয়েছে। তাহলে দেখো যে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে শুরু করে পতঞ্জলি পাণিনির ব্যাকরণ, অর্থশাস্ত্র, বাণভট্টর হর্ষচরিত, বাক্পতি রাজের গৌরবহ, তারপর কল্লোলের রাজতরঙ্গিনী এবং সর্বশেষ সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত, সকল গ্রন্থগুলো থেকে কিছু না কিছু তথ্য আমরা পেয়ে থাকি এবং এক এক সময়ের তথ্য এক এক গ্রন্থ থেকে পেয়ে থাকি। অতএব ধারাবাহিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই সকল গ্রন্থ বা সাহিত্যিক উপাদানের মূল্য অনেক বেশি। সর্বশেষ আমরা এখন চলে যাব যেটি আমাদের 3 নম্বর যে এইটা যে ইতিহাসের পর্যটকদের বিবরণী। আমরা কোনটা দেখবো এখন? পর্যটকদের বিবরণী। প্রত্নতাত্ত্বিক উপাদান গেল বা উৎস গেল, সাহিত্যিক উৎস গেছে এবং 3 নম্বর যেটি আমরা এখন দেখব সেটি হচ্ছে পর্যটকদের বিবরণী। এই পর্যটকদের বিবরণীর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব গ্রিক ও রোমান লেখকদের বিবরণী। গ্রিক ও রোমান লেখকদের বিবরণী। গ্রিক মানে গ্রিসের নাগরিকদের বলা হয় গ্রিক। প্রাচীন গ্রিক থেকে অনেক পর্যটক এই ভারত উপমহাদেশ পরিভ্রমণ করতে এসেছিলেন। একইভাবে প্রাচীন রোম থেকে অনেক লেখক পর্যটক এখানে এসেছিলেন। যেমন গ্রিক লেখক টলেমি, তিনি তার রচিত যে ভূগোল বিষয়ক গ্রন্থ থেকে ভারতবর্ষ ও বাংলার অবস্থিত সমুদ্র বন্দর সম্পর্কে অনেক বিবরণী পাওয়া যায়। তাইলে বাংলার ব্যবসা বাণিজ্য কেমন ছিল সে সম্পর্কে, বাংলার যাতায়াত ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমরা গ্রিক লেখক যে টলেমি তার ভূগোল বিষয়ক গ্রন্থ থেকে তথ্য পেয়ে থাকি। 80 খ্রিস্টাব্দে গ্রিক নাগরিক একটি গ্রন্থ রচনা করেন যার নাম ছিল পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়া সি।
এটা তোমরা বইও পাবে। এই গ্রন্থে এই যে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়াসি, এই গ্রন্থ থেকে গঙ্গা হৃদয় রাজ্যে কেল্টিস নামক স্বর্ণ মুদ্রা প্রচলনের উল্লেখ আছে। অর্থাৎ গঙ্গা হৃদয় বলতে আজকের যে এই গঙ্গা অঞ্চলটাকে বোঝায়, হ্যাঁ, এই অঞ্চলটাকে বাংলা অঞ্চল এটাকেই বোঝাতো। তো এখানে যে স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল সেটা এই গ্রিক লেখকদের বিবরণী থেকে জানা যায়। অতএব এখানকার অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ ছিল। তো প্রাচীন বাংলার অর্থনৈতিক ইতিহাস রচনায় এই গ্রিক ঐতিহাসিকের বা পর্যটকের যে বিবরণী, এটা একটি মূল্যবান গ্রন্থ। এছাড়া রোমান লেখক তিনি ছিলেন প্লিনি। হ্যাঁ, রোমান লেখক ছিলেন কে? প্লিনি। রোমান লেখক প্লিনি তিনি গঙ্গা হৃদয় রাজ্যের বিবরণ প্রসঙ্গে তিনি যে লেখনী লিখে গেছেন তাতে বলেছেন যে গঙ্গা নদী এ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। সুতরাং উপর্যুক্ত গ্রিক ও রোমান লেখকদের বর্ণনায় গঙ্গা হৃদয় জাতির যে তথ্য প্রমাণ দেয়া হয়েছে তা প্রকৃতপক্ষে বঙ্গ জনপদ। অর্থাৎ এই গ্রিক লেখক প্লিনির বিবরণ থেকে যে গঙ্গা হৃদয়ের বিবরণ পাওয়া যায় সেটা হচ্ছে মূলত আজকের বঙ্গ বা বাংলাদেশ সম্পর্কে। অতএব বাংলার ইতিহাস রচনায় এই লেখকদের বিবরণী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দ্বিতীয়ত আমরা দেখব যে চৈনিক বিবরণ বা চৈনিক পর্যটক তাদের বিবরণ। চৈনিক বিবরণ মানে চীন দেশ থেকে কারা এসেছিলেন। এক্ষেত্রে আমরা দুজনকে দেখব যে চীন থেকে ফাহিয়ান, চীনের থেকে যারা এসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? ফাহিয়েন। আর আরেকজন ছিলেন কে? হিউয়েন সাং, ঐতিহাসিক এই হিউয়েন সাং। এরা চীন থেকে বাংলায় এসেছিলেন এবং দীর্ঘকাল বাংলায় অবস্থান করেছিলেন। তার মধ্যে ফাহিয়ান প্রায় 2 বছর তিনি তাম্রলিপ্তিতে অবস্থান করেন এবং অনেকদিন গোটা বাংলায় অবস্থান করেছিলেন। এছাড়া আমরা হিউয়েন সাংকে দেখব তিনি প্রায় 14 বছর বাংলায় অবস্থান করেন। অর্থাৎ এই সময়কালে অবস্থান করে তারা বাংলার কজিঙ্গল, পুণ্ড্রবর্ধন, কর্ণ সুবর্ণ, সমতট, তাম্রলিপ্তি প্রভৃতি অঞ্চলে তারা অবস্থান করে এই অঞ্চলের যে সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এটাকে তারা লিপিবদ্ধ করে গেছেন। অতএব এই বিবরণী ফাহিয়েন এবং হিউয়েন সাংয়ের যে বিবরণী, এই জিনিসটিও প্রাচীন বাংলা সম্পর্কে আমাদের অনেক তথ্য দিয়ে থাকে। তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি তিব্বতীয় পর্যটকদের বিবরণী। তিব্বতীয় পর্যটকদের বিবরণী। চীন এবং ভারতের মধ্যবর্তী অঞ্চলটি হচ্ছে তিব্বত। এই তিব্বত আর ভারতের সাথে সম্পৃক্ততা খুব বেশি এবং প্রাচীন কাল থেকে এই যোগাযোগটা ছিল। স্বাভাবিকভাবে তিব্বতীয় লেখকগণের যে তারা বাংলায় এসেছিলেন প্রাচীন কাল থেকে এবং বাংলায় এসে বাংলার যে অবস্থা দেখেছেন তারা এগুলির বিবরণ লিপিবদ্ধ করেছেন। এবং এই তিব্বতীয় লেখকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি ছিলেন তার নাম ছিল কি? লামা তারানাথ। লামা তারানাথ। এই লামা তারানাথের বর্ণনা থেকে বা তিব্বতীয় লেখক লামা তারানাথের বর্ণনা থেকে আমরা প্রাচীন বাংলার অনেক তথ্য পেয়ে থাকি। তারপর যে জিনিসটা দেখব আরব ও মুসলিম পর্যটকদের বিবরণ। আরব ও মুসলিম পর্যটকদের বিবরণী। হ্যাঁ, তা আরব ও মুসলিম পর্যটকদের বিবরণ থেকে আমরা খুব বেশি তেমন কিছু পাই না। প্রাচীন বাংলা মধ্যযুগ সম্পর্কে তাদের পাওয়া যায়, তবে কিছু কিছু তথ্য পাওয়া যায়। এই আরব ও মুসলিম যারা পর্যটক ছিলেন তাদের মধ্যে ছিলেন কে? আল ইদ্রিসি, সুলাইমান, মাসুদি প্রমুখ যে যারা ছিলেন, বিশেষ করে এদের মধ্যে সুলাইমান ছিলেন একজন ভূগোলবিদ। এই অঞ্চল বা বাংলা অঞ্চলের যে অবস্থান, এখানকার আবহাওয়া, এখানকার যে পারিপার্শ্বিক অবস্থা সব কিছু নিয়ে কিছু কিছু তথ্য তাদের বিবরণ থেকে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে জিনিসটা দেখলাম তাহলে সেটা হচ্ছে কি যে প্রাচীন বাংলার ইতিহাস রচনা করতে গেলে আমরা যে উৎসগুলি বা পেয়ে থাকি উৎসগুলিকে কোথাও কোথাও উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। মানে উৎস থেকে আমরা যে তথ্যগুলি পাই সেটা হচ্ছে একটি উপাদান। অতএব প্রাচীন বাংলার ইতিহাস রচনার যে উৎস বা উপাদান এগুলিকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যার মধ্যে থাকবে কি? প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে থাকবে লিপিমালা। এই লিপিমালার মধ্যে হচ্ছে কি? শিলালিপি, তাম্রলিপি। দ্বিতীয়ত হচ্ছে মুদ্রা। 3 নম্বরে স্থাপনা, 4 নম্বর হচ্ছে চারু ও কারুশিল্প। এটা গেল প্রত্নতাত্ত্বিক যে উৎস বা উপাদান। 2 নম্বরে হচ্ছে সাহিত্যিক যে উৎসসমূহ। এই সাহিত্যিক উৎসসমূহের মধ্যে আমরা দেখব ভারতীয় সাহিত্য বা ভারতীয় ধর্মীয় গ্রন্থ,
তারপর বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, তারপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখব যে হর্ষবর্ধনের সভাকবি যে হর্ষচরিত, বাণভট্টের হর্ষচরিত, তারপর হচ্ছে রামচরিত আমরা যে জিনিসটাকে দেখব, কল্লোলের রাজতরঙ্গিনী আমরা দেখব, তারপর হচ্ছে বাক্পতি রাজার যে গৌরবহ এই জিনিসটা দেখব, কৌটিল্যের অর্থশাস্ত্র এই জিনিসগুলো দেখব। এই সব কিছু হচ্ছে সাহিত্যিক উপাদান। আর 3 নম্বরে যে অংশটা আমরা দেখব পর্যটকদের বিবরণী, এটা ঠিক গ্রন্থ না, যারা ঘুরতে এসেছিলেন তারা নিজেদের মতো করে লিখে গেছেন। তো এখান থেকে যে তথ্য পাই সেখানে আমরা প্রথমেই দেখব যে গ্রিক ও রোমান যারা পর্যটক তাদের বিবরণ, তাদের মধ্যে ছিলেন টলেমি ছিলেন, প্লিনি ছিলেন। তারপরে আমরা যেটা দেখব চৈনিক যে ঐতিহাসিক বা পর্যটকদের বিবরণী, সেখানে ফাহিয়ানকে পাবো এবং হিউয়ান সাংকে পাবো। তারপর আমরা যে জিনিসটাকে দেখব তিব্বতীয় বিবরণী, সেখানে আমরা দেখব লামা তারানাথের কথা। 4 নম্বর আমরা যেটা দেখব সেখানে দেখব সুলাইমানি, মাসুদি এবং আল ইদ্রিসির মতো যারা পর্যটক এসেছিলেন তাদের বিবরণী থেকে কিছু কিছু তথ্য পাই। এই সকল ছাড়াও আরও অনেক, আজকে যেটি আমরা বললাম এর বাইরেও আরও অনেক ছোট ছোট তথ্য ছিল, গুরুত্বপূর্ণ তথ্য আছে। মনে রাখবা, কোনো একটি উৎস থেকে একটা বিষয়ের ইতিহাস রচনার জন্য পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। একটু একটু এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে একটু, এভাবে করে ছোট ছোট সংগ্রহ করে আজকের এই পরিপূর্ণ ইতিহাসমালা ইতিহাসবিদরা অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষা নিরীক্ষা করে যৌক্তিক বা সত্য যে ঘটনা বা তথ্য সেটাকে নিয়ে তারপরে এই ইতিহাস রচনা করছেন। অতএব উৎস ছাড়া বা উৎস থেকে যে তথ্য পাই সেই উপাদান ছাড়া কোনো ইতিহাস রচনা করা সম্ভব না। মনে রাখতে হবে, যখন তরকারি রান্না করতে যাও পানি লাগবে, চুলা লাগবে, লবণ লাগবে, হলুদ, মরিচ, সবজি, অনেক কিছুই লাগবে। কোনো একটা বাদ দিলে ইতিহাস পূর্ণতা পাবে না। আজও পর্যন্ত হয়তো ইতিহাসের পরিপূর্ণতা লাভ করেনি, কিন্তু যতটুকু তথ্য বা উৎস আবিষ্কৃত হয়েছে তার মধ্যে যেটা গ্রহণযোগ্য ইতিহাসবিদরা সেগুলি সবটাই ভালো করে যাচাই বাছাই করে তারপর তারা ইতিহাস রচনা করেছেন। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় বসে পড়বা প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎসসমূহ কি কি। বাসায় বসে পড়লে যেই শব্দগুলি আমি বলেছি বুঝতে পারোনি, বই দেখে পড়লে তোমাদের কাছে এই শব্দগুলি স্পষ্ট হয়ে যাবে। তো সকলে ভালো থেকো, ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, নিয়মিত লেখাপড়া করবা। সকলের নিকট আবারও শুভকামনা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।